বন্ধুবান্ধবরা বলে তোমার জীবনী লেখো, সহকর্মীরা বলে রাজনৈতিক জীবনের ঘটনাগুলো লিখে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। আমার সহধর্মিনী একদিন জেল গেটে বসে বলল, বসেই তো আছো, লেখো তোমার জীবনের কাহিনী। বললাম, লিখতে যে পারি না, আর এমন কি করেছি যা লেখা যায়? আমার জীবনের ঘটনাগুলি জেনে জনসাধারণের কি কোনো কাজে আসবে? কিছুই তো করতে পারলাম না। শুধু এইটুকু বলতে পারি, নীতি ও আদর্শের জন্য সামান্য একটু ত্যাগ স্বীকার করতে চেষ্টা করেছি। একদিন সন্ধ্যায় বাইরে থেকে তালা বন্ধ করে দিয়ে জমাদার সাহেব চলে গেলেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ছোট্ট কোঠায় বসে বসে জানালা দিয়ে আকাশের দিকে চেয়ে চেয়ে ভাবছি সোহরাওয়ার্দী সাহেবের কথা। কেমন করে তার সাথে আমার পরিচয় হলো, কেমন করে তার সান্নিধ্য আমি পেয়েছিলাম, কিভাবে তিনি আমাকে কাজ করতে শিখিয়েছিলেন এবং কেমন করে তার স্নেহ আমি পেয়েছিলাম। হঠাৎ মনে হলো, লিখতে ভালো না পারলেও ঘটনা যতদূর মনে আছে লিখে রাখতে আপত্তি কি? সময় তো কিছু কাটবে। বই ও কাগজ পড়তে পড়তে মাঝে মাঝে চোখ দুইটাও ব্যথা হয়ে যায়। তাই খাতাটা নিয়ে লেখা শুরু করলাম। আমার অনেক কিছুই মনে আছে, স্মরণশক্তিও কিছুটা আছে। দিন তারিখ সামান্য এদিক ওদিক হতে পারে, তবে ঘটনাগুলি ঠিক হবে বলে আশা করি। আমার স্ত্রী, যার ডাকনাম রেনু, আমাকে কয়েকটা খাতাও কিনে জেল গেটে জমা দিয়ে গিয়েছিল। জেল কর্তৃপক্ষ যথারীতি পরীক্ষা করে খাতা কয়টা আমাকে দিয়েছেন। রেনু আরও একদিন জেল গেটে বসে আমাকে অনুরোধ করেছিল, তাই আজ লিখতে শুরু করলাম। আমার জন্ম হয় ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে। আমার ইউনিয়ন হল ফরিদপুর জেলার দক্ষিণ অঞ্চলের সর্বশেষ ইউনিয়ন। এই ইউনিয়নের পাশেই মধুমতি নদী। মধুমতি খুলনা ও ফরিদপুর জেলাকে ভাগ করে রেখেছে। টুঙ্গিপাড়ার শেখ বংশের নাম কিছুটা এতদ অঞ্চলে পরিচিত। শেখ পরিবারকে একটা মধ্যবিত্ত পরিবার বলা যেতে পারে। বাড়ির বৃদ্ধ ও দেশের গণ্যমান্য প্রবীণ লোকদের কাছ থেকে এই বংশের কিছু কিছু ঘটনা জানা যায়। আমার জন্ম হয় টুঙ্গিপাড়ার শেখ বংশে। শেখ বোরহানুদ্দিন নামের এক ধার্মিক পুরুষ এই বংশের গোড়াপত্তন করেছেন বহুদিন পূর্বে। শেখ বংশের যে একদিন সুদিন ছিল, তার প্রমাণস্বরূপ মোগল আমলের ছোট ছোট ইটের দ্বারা তৈরি চকমিলান দালানগুলি আজও আমাদের বাড়ির শ্রীবৃদ্ধি করে আছে। বাড়ির 4 ভিটায় 4টা দালান। বাড়ির ভিতরে প্রবেশের একটা মাত্র দরজা, যা আমরাও ছোট সময়ে দেখেছি বিরাট একটা কাঠের কপাট দিয়ে বন্ধ করা যেত। এক দালানে আমার এক দাদা থাকতেন। এক দালানে আমার এক মামা আজও কোনো মতে দিন কাটাচ্ছেন। আরেকটা দালান ভেঙে পড়েছে, যেখানে বিষাক্ত সর্পকুল দয়া করে আশ্রয় নিয়েছে। এই সকল দালান চুনকাম করার ক্ষমতা আজ আমাদের অনেকেরই নাই। এই বংশের অনেকেই এখন এই বাড়ির চারপাশে টিনের ঘরে বাস করেন। আমি এই টিনের ঘরের এক ঘরেই জন্মগ্রহণ করি। শেখ বংশ কেমন করে বিরাট সম্পত্তির মালিক থেকে আস্তে আস্তে ধ্বংসের দিকে গিয়েছিল, তার কিছু কিছু ঘটনা বাড়ির মুরব্বীদের কাছ থেকে এবং আমাদের দেশের চারণ কবিদের গান থেকে আমি জেনেছি। এর অধিকাংশই যে সত্য ঘটনা, এই সম্বন্ধে আমার কোনো সন্দেহ নাই। শেখ বংশের সব গেছে, শুধু আজও তারা পুরাতন স্মৃতি ও পুরনো ইতিহাস বলে গর্ব করে থাকে। শেখ বোরহানুদ্দিন কোথা থেকে কিভাবে এই মধুমতির তীরে এসে বসবাস করেছিলেন, কেউই তা বলতে পারেন না। আমাদের বাড়ির দালানগুলির বয়স 200 বৎসরেরও বেশি হবে। শেখ বোরহানুদ্দিনের পরে 3-4 পুরুষের কোনো ইতিহাস পাওয়া যায় না। তবে শেখ বোরহানুদ্দিনের ছেলের ছেলে অথবা 2-1 পুরুষ পরে 2 ভাইয়ের ইতিহাস পাওয়া যায়। এদের সম্বন্ধে অনেক গল্প আজও শোনা যায়। এক ভাইয়ের নাম শেখ কুদরতুল্লাহ, আরেক ভাইয়ের নাম শেখ একরামুল্লাহ। আমরা এখন যারা আছি তারা এই 2 ভাইয়ের বংশধর। এই 2 ভাইয়ের সময়েও শেখ বংশ যথেষ্ট অর্থ ও সম্পদের অধিকারী ছিল। জমিদারির সাথে সাথে তাদের বিরাট ব্যবসাও ছিল। শেখ কুদরতুল্লাহ ছিলেন সংসারীয় ব্যবসায়ী, আর শেখ একরামুল্লাহ ছিলেন দেশের সর্দার। আচার বিচার তিনিই করতেন। শেখ কুদরতুল্লাহ ছিলেন বড় ভাই। এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশ দখল করে এবং কলকাতা বন্দর গড়ে তোলে। ইংরেজ কুঠিয়াল সাহেবরা এই দেশে এসে নীল চাষ শুরু করে।
শেখ কুদরতুল্লাহ সম্বন্ধে একটা গল্প আজও অনেকে বলা বলি করে থাকে এবং গল্পটা সত্য। খুলনা জেলার আলাইপুরে মিস্টার রাইন নামের এক ইংরেজ কুঠিয়াল সাহেব নীল চাষ শুরু করে এবং একটা কুঠি তৈরি করে। আজও সেই কুঠিটা আছে। শেখদের নৌকার বহর ছিল, সেই সব নৌকা মাল নিয়ে কলকাতায় যেত। মিস্টার রাইন নৌকা আটক করে মাঝিদের দিয়ে কাজ করাতো এবং অনেক দিন পর্যন্ত আটক রাখত। শুধু শেখদের নৌকাই নয়, অনেকের নৌকাই আটক রাখত। কেউ বাধা দিলে অকথ্য অত্যাচার করত। তখনকার দিনে ইংরেজদের অত্যাচারের কাহিনী প্রায় সকলেরই জানা আছে। শেখরা তখনও দুর্বল হয়ে পড়ে নাই। রাইনের লোকদের সাথে কয়েক দফা দাঙ্গা হাঙ্গামা হলো এবং কোর্টে মামলা দায়ের হলো। মামলায় প্রমাণ হলো রাইন অন্যায় করেছে। কোর্ট শেখ কুদরতুল্লাহকে বলল, যত টাকা ক্ষতি হয়েছে জরিমানা করুন, রাইন দিতে বাধ্য। ওই যুগে এইভাবেই বিচার হতো। শেখ কুদরতুল্লাহ রাইনকে অপমান করার জন্য আধা পয়সা জরিমানা করল। রাইন বলেছিল, যত টাকা চান দিতে রাজি আছি, আমাকে অপমান করবেন না, তাহলে ইংরেজ সমাজ আমাকে গ্রহণ করবে না, কারণ কালা আদমি আধা পয়সা জরিমানা করেছে। কুদরতুল্লাহ শেখ উত্তর করেছিল বলে কথিত আছে, টাকা আমি গুনি না, মেপে রাখি, টাকার আমার দরকার নাই, তুমি আমার লোকের উপর অত্যাচার করেছ, আমি প্রতিশোধ নিলাম। কুদরতুল্লাহ শেখকে লোকে কদু শেখ বলে ডাকত। আজও খুলনা ও ফরিদপুরের বৃদ্ধ মানুষ বলে থাকে এই গল্পটা মুখে মুখে। কুদরতুল্লাহ শেখের আধা পয়সা জরিমানার দু একটা গানও আছে। আমি একবার মিটিং করতে যাই বাগেরহাটে। আমার সাথে জিল্লুর রহমান অ্যাডভোকেট ছিল। ট্রেনের মধ্যে আমার পরিচয় পেয়ে এক বৃদ্ধ এই গল্পটা আমাকে বলেছিলেন। খুলনা জেলায় গল্পটা বেশি পরিচিত। শেখ কুদরতুল্লাহ ও ইকরামুল্লাহ শেখের মৃত্যুর 2-1 পুরুষ পর থেকেই শেখ বাড়ির পতন শুরু হয়। পরপর কয়েকটা ঘটনার পরই শেখদের আভিজাত্যটাই থাকলো, অর্থ সম্পদ শেষ হয়ে গেল। ইংরেজরা মুসলমানদের ভালো চোখে দেখত না। প্রথম ঘটনা, রানী রাসমণি হঠাৎ জমিদার হয়ে শেখদের সাথে লড়াই শুরু করলেন। ইংরেজরাও তাকে সাহায্য করল। কলকাতার একটা সম্পত্তি ও উল্টাডাঙ্গার আড়ত শেখদের সম্পত্তি ছিল। এই সম্পত্তি দেখাশোনা করতেন শেখ ওসিমউদ্দিন। আবার জমিদারি নিয়েও রাসমণির স্টেটের সাথে দাঙ্গা হাঙ্গামা লেগেই ছিল।